মর্নিং সবাইকে। হ্যালো অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেস বাজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ 16th জানুয়ারি, আর এই ক্লাসে আমরা আলোচনা করব 16th জানুয়ারির মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। চলো, এই সাকসেস বাজ একাডেমিতে তোমরা ডেইলি ক্লাস, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথামেটিক্স, ইংলিশ এবং রিজনিংয়ের ডেইলি ক্লাস পাবে, যেখানে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড পড়ানো হবে এবং নতুন সিলেবাসের উপর ভিত্তি করে পড়ানো হবে। তো ডেইলি ক্লাসগুলো পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আজকে টপিকে। প্রথমে আমরা দেখে নেব কালকের ক্লাসে করানো যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর এমসিকিউ। খুব দ্রুততার সঙ্গে অর্থাৎ র্যাপিড ফায়ার মোডে এই এমসিকিউগুলো আলোচনা করব। তাহলে ইন্দাস ফুড 2026 এর নবম সংস্করণটি কোথায় আয়োজিত হয়েছে? উত্তর কি হবে? গ অর্থাৎ গ্রেটার নয়ডা, উত্তরপ্রদেশে আয়োজিত হয়েছে। আগের দিন ব্রিক্স সম্বন্ধে তোমাদের ডিটেলসে বলেছিলাম, তো ব্রিক্সের সম্বন্ধে একটু স্ট্যাটিক ফ্যাক্টগুলো জেনে নাও, যেটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। ব্রিক্সের ফরমেশন হয় 16ই জানুয়ারি 2009, ফাউন্ডেড অ্যাট রাশিয়া। মেম্বারশিপ কোথায়, কারা কারা আছে মেম্বারশিপে? ব্রাজিল, চায়না, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সাউথ আফ্রিকা, ইউনাইটেড আরব এমিরেটস। তো ভারতের সভাপতিত্বে ব্রিক্স 2026-এর থিম কি? 2026-এ কিন্তু ব্রিক্সের যে সভা, সেটা ভারত আয়োজন করতে চলেছে। তো এর থিম কি ছিল? উত্তর কি হবে? গ বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। 2026 সালে ব্রিক্সের লোগোর কেন্দ্রে কোন মুদ্রাটি প্রদর্শিত হয়েছে? কোন মুদ্রাটি? উত্তরটি দেখে নাও। উত্তর হবে খ নমস্তে মুদ্রা। নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ কার নামে করা হয়েছে? কার নামে করা হয়েছে? উত্তর হবে কি ডি.ভি. পাটিল। ডি.ভি. পাটিলের নামে করা হয়েছে। খ রাজস্থানের কোন পঞ্চায়েত সম্প্রতি রাজ্যের সম্পূর্ণ জৈব অর্থাৎ ফুললি অর্গানিক পঞ্চায়েত হিসাবে ঘোষিত হয়েছে? কোনটি হবে? উত্তর হবে বামনওয়াশ কঙ্কর। ভারতের প্রথম রাজ্য কোনটি যা সম্পূর্ণ জৈব রাজ্য হিসাবে স্বীকৃত? এটা একটি স্ট্যাটিক কোশ্চেন, অনেক বছর আগে স্বীকৃতি পেয়েছিল। তার নাম কি? উত্তর হবে কি গ সিকিম। অর্থাৎ ভারতের প্রথম জৈব রাজ্য কিন্তু হবে গ সিকিম। ভারতের সেনাবাহিনীতে যুক্ত হতে চলা ভারতের প্রথম সৌরশক্তি চালিত ড্রোনের নাম কি ধরনের প্রযুক্তির অন্তর্ভুক্ত? কি ধরনের প্রযুক্তির অন্তর্গত? HAPS, হাই অ্যালটিটিউড সিউডো স্যাটেলাইট প্রযুক্তির অন্তর্গত। 2026 সালে সড়ক নিরাপত্তা সপ্তাহ কবে পালিত হচ্ছে? তাহলে তোমার উত্তর কি হবে এখানে? খ 11 থেকে 17ই জানুয়ারি। ভারতের জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ কোন মন্ত্রক দ্বারা আয়োজিত? সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক দ্বারা আয়োজিত। অর্থাৎ গ কোন তারিখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী 55টি ধ্রুপদী সাহিত্যকর্ম প্রকাশ করেছেন? কোন তারিখে প্রকাশ করেছেন? উত্তর কি হবে? খ 6ই জানুয়ারি 2026 তারিখে। ইন্টারসেক্ট 2026 প্রদর্শনীটি কোন শহরে আয়োজিত হচ্ছে? কোন শহরে আয়োজিত হচ্ছে? উত্তর কি হবে? খ দুবাই। ইন্টারসেক্ট 2026-এর প্রধান ফোকাস এরিয়া কোনটি? উত্তর কি হবে? গ নিরাপত্তা, সুরক্ষা এবং অগ্নি সুরক্ষা। আগের দিনে এটা হোমওয়ার্ক কোশ্চেন ছিল, অনেকে অ্যান্সার করেছে। পশ্চিমবঙ্গের কোন জেলায় ভারতীয় নৌবাহিনী একটি নতুন স্থায়ী নৌঘাঁটি স্থাপন করতে চলেছে? কোথায়? উত্তর কি হবে? বি অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতে কিন্তু নৌঘাঁটি স্থাপন করতে চলেছে। তো আমাদের যারা ডাব্লিউবিপি কনস্টেবলের ইন্টারভিউ দিতে যাচ্ছ, তাদের জন্য অগ্নি পরীক্ষা ব্যাচ নিয়ে এসছে আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা, কিন্তু ইন্টারভিউয়ের সম্পূর্ণ গাইড করানো হবে। তাই যারা অ্যাডমিশন নিতে চাও, দ্রুততার সাথে এই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোর সঙ্গে যোগাযোগ করো। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের একদম ধরে ধরে কিন্তু গাইড করা হবে এই অগ্নি পরীক্ষা ব্যাচে। তো চলো আজকে শুরু করি আজকের দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তামিলনাড়ু সরকার বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ সারাভাম এআই এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে চেন্নাইয়ে ভারতের প্রথম পূর্ণাঙ্গ সার্বভৌমিক এআই পার্ক, সোভার্জিন এআই পার্ক স্থাপিত হতে চলেছে। অর্থাৎ প্রথম তামিলনাড়ুতে ভারতের সোভার্জিন এআই পার্ক স্থাপিত হতে চলেছে। অর্থাৎ ভারতের সোভার্জিন এআই পার্ক কোথায় প্রথম স্থাপিত হয়? এটা অবশ্যই মনে রাখবে যে এটা হয় তামিলনাড়ুতে।
এটা একটু ডিটেলসে তোমাদের এখানে লেখা আছে, যেটা তোমরা একবার রিডিং পড়ে নেবে মনে রাখার সুবিধার্থে। এই প্রকল্পে আগামী ৫ বছরে প্রায় ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। কর্মসংস্থান এর ফলে ডিপ টেক ক্ষেত্রে প্রায় ১,০০০টি উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মসংস্থান তৈরি হবে। সার্বভৌমত্ব ধারণা অর্থাৎ সার্বভৌম এআই বলতে বোঝায় একটি ব্যবস্থা যেখানে ডেটা, মডেল, কম্পিউটিং ক্ষমতা সম্পূর্ণভাবে দেশের বা রাজ্যের নিজস্ব নিয়ন্ত্রণে থাকবে। কোনো বিদেশি ক্লাউড বা প্ল্যাটফর্মের উপর নির্ভর করতে হবে না। এটা যে বিকশিত ভারতের লক্ষ্য বা মেড ইন ইন্ডিয়া লক্ষ্য, সেই লক্ষ্যকে কিন্তু ও প্রকাশ করা হয়েছে। ডিজিটাল সঙ্গম, ঐতিহাসিক সঙ্গম একাডেমির আদলে এই পার্কটি ডিজিটাল সঙ্গম হিসাবে গড়ে তোলা হবে। এখানে মূলত তামিল ভাষা কেন্দ্রিক এআই মডেল তৈরি করা হবে। শাসন ব্যবস্থায় এআই অর্থাৎ পুলিশি ব্যবস্থায় কিন্তু এআই আনবে। ইনস্টিটিউট ফর এআই ইন গভর্নেন্স তৈরি করা হবে, যে সরকারি কাজকর্মে, শিক্ষা, কৃষি এবং স্বাস্থ্য পরিষেবা কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার নিশ্চিত করবে। অবস্থান, এটা কোথায় অবস্থান করবে, যে এই সারাভাম এআই এর সঙ্গে যে এআই পার্ক, সোভার্জিন এআই পার্ক, এটা কোথায়? এটা অবশ্যই মনে রাখবে চেন্নাইয়ের তারামণি এলাকায় আইআইটি মাদ্রাজ রিসার্চ পার্কের কাছে গড়ে তোলা হবে। এখান থেকে কি প্রশ্ন হতে পারে পরীক্ষায়? ২০২৬ সালের জানুয়ারি মাসে কোন রাজ্য সরকার ভারতের প্রথম পূর্ণাঙ্গ সার্বভৌম এআই অর্থাৎ সোভার্জিন এআই পার্ক স্থাপনের জন্য সারাভাম এআই সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? কোনটি হবে উত্তর? উত্তর হবে কি সি, তামিলনাড়ু। পরবর্তী পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সটি হলো, কেন্দ্রীয় সরকার সম্প্রতি সিনিয়র আইপিএস অফিসার রাকেশ আগরওয়ালকে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ, যাকে বলা হয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করেছেন। খুবই গুরুত্বপূর্ণ পদ, পরীক্ষায় আসার মতো। মনে রাখবে যে রাকেশ আগরওয়াল এনআইএ ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন। কার্যকাল তিনি ৩১শে আগস্ট ২০২৮ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। অভিজ্ঞতা অর্থাৎ তিনি আগে কোন পদে ছিলেন নিযুক্ত, এই পদের দায়িত্ব নেওয়ার আগে তিনি স্পেশাল ডিরেক্টর জেনারেল হিসাবে কর্মরত ছিলেন। এনআইএ এর স্পেশাল ডিরেক্টর জেনারেল হিসাবে কিন্তু কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সিবিআই তে গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন। প্রতিষ্ঠা এনআইএ এর সম্বন্ধে একটু তোমাদের বলে দিই। এনআইএ ২০০৮ সালে মুম্বাই হামলায় ২৬/১১ পর ভারতের একটি শক্তিশালী কেন্দ্রীয় সন্ত্রাসবাদ বিরোধী সংস্থার প্রয়োজনীয়তা অনুভূত হয়। অর্থাৎ ২০০৮ সালে যে মুম্বাই হামলা হয়, তারপরেই কিন্তু এই এনআইএ এর ফলস্বরূপ হিসাবে কিন্তু এই এনআইএ ৩১শে ডিসেম্বর ২০০৮ এ এনআইএ অ্যাক্ট ২০০৮ পাস হয় এবং এই পাসের মাধ্যমে কিন্তু এটি গঠন করা হয়। এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর রয়েছে নতুন দিল্লিতে। অর্থাৎ এখান থেকে মনে রাখার মতো সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এনআইএ এর নতুন ডিরেক্টর জেনারেল হচ্ছে রাকেশ আগারওয়াল এবং এটা সদর দপ্তর রয়েছে নতুন দিল্লিতে। মন্ত্রণালয়, এটি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? এটি কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যেটি অমিত শাহ দ্বারা পরিচালিত, আমাদের মাননীয় অমিত শাহ দ্বারা পরিচালিত সেই মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। তো ২০২৬ সালের প্রশ্ন হচ্ছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে কাকে জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে বি, অর্থাৎ রাকেশ শর্মাকে। রাকেশ আগারওয়ালকে। ভারতীয় পর্বতারোহী অরিত্র রায় সম্প্রতি আর্জেন্টিনার মাউন্ট অ্যাকনগুয়া জয় করে এক অনন্য নজির গড়েছেন। পর্বতের উচ্চতা কত? এই যে মাউন্ট অ্যাকনগুয়া, এর উচ্চতা কিন্তু ৬,৯৭৬.১৫ মিটার। পর্বতের উচ্চতা মাউন্ট অ্যাকনগুয়া এশিয়ার বাইরে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এশিয়ার বাইরে কিন্তু সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এটি, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৯67.১৫ মিটার। অবস্থান, এটা কোথায় অবস্থান করছে? দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা দেশের আন্দিজ পর্বতমালায় অবস্থান করছে। অভিযানের ধরন, এটি ছিল একটি একক অভিযান, স্লো এক্সপিডিশন বলা হচ্ছে, যাকে সম্পূর্ণভাবে এইচএএল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড কিন্তু এর স্পন্সর করেছেন। ২০২৬ সালের জানুয়ারি মাসে ভারতীয় পর্বতারোহী অরিত্র রায় এশিয়ার বাইরে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনগুয়া জয় করেছেন। এটি কোন দেশে অবস্থিত? অর্থাৎ এটা আসতেই পারে, মাউন্ট অ্যাকনগুয়া কোন দেশে অবস্থিত? আর্জেন্টিনা। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষার জন্য তোমরা অবশ্যই নোট করে রাখবে, মাউন্ট অ্যাকনগুয়া কোন দেশে অবস্থিত? আর্জেন্টিনা।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংক দেশের প্রথম সৌরশক্তি চালিত এটিএম ভ্যান চালু করেছেন। দেশের প্রথম, অর্থাৎ এটি গুরুত্বপূর্ণ, তোমাদের প্রতিদিনই আমি কিন্তু বলি যে দেশের প্রথম যেগুলো হয় সেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। তাহলে এখানে এই প্রকল্পটি নাবার্ড এর আর্থিক সহায়তা এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ নাবার্ড যে আমাদের গ্রামীণ ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে সেই সংস্থা, এবং গ্রামীণ ব্যাংক ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে দ্বারা বাস্তবায়িত হয়েছে। প্রযুক্তির বিশেষত্ব কি আছে? ভ্যানটির ছাদে অত্যাধুনিক সোলার প্যানেল লাগানো হয়েছে, ফলে এটি পরিচালনার জন্য কোনো আলাদা বিদ্যুৎ সংযোগ বা জেনারেটরের প্রয়োজন হবে না, অর্থাৎ সম্পূর্ণ পরিবেশ বান্ধব। পরিষেবার পরিধি, এটি মূলত ত্রিপুরার দূরবর্তী এবং পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের দোরগোড়ায় ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেবে। অর্থাৎ যেখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিকঠাক নেই, যেখানে বিদ্যুতের কানেক্টিভিটি ঠিকঠাক নেই, সেই সব এলাকায় কিন্তু এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেবে। সুবিধাসমূহ, এই ভ্যান থেকে শুধু টাকা তোলাই নয়, বরং ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট দেখা এবং ব্যাংকিং সচেতনতা সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে। অর্থাৎ প্রশ্ন কি হচ্ছে যে 2026 সালের জানুয়ারি মাসে ভারতের কোন ব্যাংক দেশের প্রথম সৌরশক্তি চালিত এটিএম ভ্যান চালু করেছেন? কোন ব্যাংক? উত্তর হবে কি? বি, অর্থাৎ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য অবশ্যই মনে রাখবে এবং নোট করে রাখবে। তারপর অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের কিংবদন্তি উইকেট-রক্ষক, ব্যাটার এবং অধিনায়ক অ্যালিসা হেলি যা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, অর্থাৎ অবসরের কথা বলেছেন অ্যালিসা হেলি। তিনি হচ্ছে অস্ট্রেলিয়ার অন্যতম সফল উইকেট-রক্ষক, ব্যাটার, বর্তমানে অধিনায়ক হিসাবেও কিন্তু আছেন। তিনি ক্রিকেটের ৩টি ফরম্যাটে টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ইনি সাফল্য বলতে ইনি ৬টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০, ২০২৩ এবং ২টি ওডিআই বিশ্বকাপ ২০১৩, ২০২২ দলের সদস্য ছিলেন। ব্যক্তিগত রেকর্ডে কি পাচ্ছ? তিনি মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি, অর্থাৎ মহিলা টি-টোয়েন্টিতে কিন্তু সবচাইতে দ্রুততম সেঞ্চুরি এনার নামে আছে, এবং উইকেট রক্ষক হিসাবে সবচাইতে বেশি ডিসমিসালের রেকর্ডের অংশধারী হিসাবে কাজ করছেন। অর্থাৎ অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট অ্যালিসা হিলি, ইনি কিন্তু অবসর নিচ্ছেন। 2026 সালের জানুয়ারি মাসে ভারতের বিরুদ্ধে সিরিজের পর কোন দেশের কিংবদন্তি মহিলা ক্রিকেটার অ্যালিসা হেলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন? ইনি কোন দেশের ক্রিকেটার? তাহলে কি হবে উত্তর? উত্তর হবে ডি, অস্ট্রেলিয়া। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 ভারতের অবস্থান। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স থেকে কিন্তু পরীক্ষায় উম, প্রশ্ন আসে। মাঝে মধ্যে কিন্তু পরীক্ষায় তুলে দেয় হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত, বা প্রথম স্থান কে অধিকার করে আছেন, এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। তাহলে তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ নোট করতে পারো। 2026 সালের জানুয়ারি মাসে প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী বিশ্বের সবচাইতে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত 80তম স্থান অর্জন করেছে। অর্থাৎ ভারতের স্থান কত? 80তম। ভারতের র্যাঙ্ক ৮০ ২০২৫ সালে, যা ছিল ৮৩তম, অর্থাৎ ৩ র্যাঙ্ক কিন্তু উপরে উঠেছে ভারত। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে, যেহেতু ভারতের র্যাঙ্ক উপরে উঠেছে। ভিসা মুক্ত প্রবেশাধিকার, বর্তমানে এই পাসপোর্টের মাধ্যমে ভারতীয় নাগরিকরা বিশ্বের ৬২টি দেশে আগাম ভিসা ছাড়াই বা ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ কতগুলি দেশে এই পাসপোর্ট দিয়ে ভিসা ফ্রিতে যেতে পারবেন? ৬২টি দেশে কিন্তু যেতে পারবে ভারতের নাগরিকরা। শীর্ষস্থানে কারা রয়েছে? সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং স্পেন, এই দেশগুলো কিন্তু শীর্ষ স্থানে রয়েছে, অর্থাৎ র্যাঙ্ক 1 এ রয়েছে। এদের এই দেশগুলি ১৯৪টি গন্তব্যে ভিসা মুক্ত প্রবেশ অধিকারের সুবিধা পান। ২০২৬ সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে অনুযায়ী ভারতের পাসপোর্টের বর্তমান র্যাঙ্ক বা স্থান কত হবে? ৮০তম, অর্থাৎ বি। ঋষভ শেঠির বহুল প্রতীক্ষিত সিনেমা কান্তারা চ্যাপ্টার 1 ২০২৬ সালে অস্কার সেরা চরিত্র বিভাগে স্থান নিয়েছে। অর্থাৎ কি, যে এখানে চলচ্চিত্র যেটি ছিল কান্তারা 1, এটি পরিচালনা করেছিলেন ঋষভ শেট্টি। সিনেমা শুধুমাত্র সেরা চরিত্র নয়, বরং সেরা অভিনেতা বেস্ট অ্যাক্টর বিভাগেও কিন্তু তালিকায় স্থান পেয়েছে। প্রযোজনা, এই চলচ্চিত্র প্রযোজনা করেছেন হোমবেল ফিল্মস বলে এর প্রযোজনা করেছেন। এর সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলি সিনেমায় তোমাদের অস্কারের জন্য মনোনীত হয়েছে। তার মধ্যে প্রথমটাই বললাম কান্তারা চ্যাপ্টার 1, ঋষভ শেট্টি। তানভি দ্য গ্রেট অনুপম খের পরিচালনা করেছেন। এটি হয়েছেন মহাবতার নরসিমা আশ্বিন কুমার, যেটা কার্টুন পিকচার সিনেমা, এবং টুরিস্ট ফ্যামিলি যার পরিচালনা করেছেন অভিশান জীবিত। সিস্টার মিডনাইট করণ
কান্ধারি পরিচালনা করেছেন। এই সিনেমাগুলো কিন্তু অস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সম্প্রতি আশা ভ্যান নামক একটি অত্যাধুনিক মোবাইল ক্যান্সার স্ক্রিনিং ভ্যান উদ্ভাবন করেছেন। খুব গুরুত্বপূর্ণ একটি এই হেলথ সেক্টরে খুব একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্ভাবন করেছেন। এই ভ্যানটি জেনবার্গ ফার্মাসিউটিক্যাল কর্তৃক ইন্ডিয়া রেড ক্রস সোসাইটি ভাবনগর শাখাকে দান করা হয়েছে। উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি যে এই যে আশা ভ্যান কেন চালু করেছেন ভূপেন্দ্র প্যাটেল মাননীয় মুখ্যমন্ত্রী গুজরাটের? তিনি গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে মানুষের মধ্যে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা এবং দ্রুত চিকিৎসা শুরু করা, এটার জন্যই কিন্তু এই উদ্দেশ্য কিন্তু এটা ইনি চালু করেছেন আশা ভ্যান। সুবিধা কি হবে? এই ভ্যানটি ইভিএ প্রো ডায়াগনস্টিক ডিজিটাল ম্যামোগ্রাফি ইউনিট এবং বিশেষজ্ঞ টেলি কনসালটেশন সুবিধায় সজ্জিত। যেসব ক্যান্সারের স্ক্রিনিং হবে মোবাইল ইউনিটের মাধ্যমে ১০ ধরনের ক্যান্সারের স্ক্রিনিং কিন্তু সম্ভব। ২০২৬ সালে জানুয়ারি মাসে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য কোন মোবাইল ভ্যানটি উদ্ভাবন করেছেন? তাহলে উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে বি, আশা ভ্যান। ১৫ই জানুয়ারি ৭৮তম ভারতীয় সেনা দিবস। ইন্ডিয়ান আর্মি ডে কিন্তু ১৫ই জানুয়ারি প্রতি বছর পালন করা হয়। এটা তোমাদের আগে কিন্তু ক্লাসে করিয়েছি এবং আজকে আবারও তোমাদের আ জানালাম গতকালকে ঘটে গেছে ১৫ই জানুয়ারি ৭৮তম ভারতীয় সেনা দিবস। ২০২৬ সালের ভেন্যু কোথায় ছিল? প্রতি বছর দিল্লির বাইরে প্যারেড করার রীতি অংশ হিসাবে ২০২৬ সালে মূল সেনা দিবসের প্যারেড আয়োজিত হয়েছে মহারাষ্ট্রের পুনেতে। তাহলে কোথায় আয়োজিত হয়েছে? মহারাষ্ট্রের পুনেতে। থিম কি ছিল? ২০২৬ সালের থিম কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইন স্ট্রাইড উইথ দ্য ফিউচার ডিজিটাল ট্রান্সফরমেশন ফর সিকিউরিটি, ভবিষ্যতের পথে নিরাপত্তার জন্য ডিজিটাল রূপান্তর। এর মাধ্যমে সেনাবাহিনীতে এআই এবং আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। কেন এই ১৫ই জানুয়ারি দিনটিকে সেনা দিবস হিসাবে বা ইন্ডিয়ান আর্মি ডে হিসাবে পালন করা হয় কেন? ফিল্ড মার্শাল কে.এম. কারিয়াপ্পা তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ। তার ঐতিহাসিক দায়িত্ব গ্রহণকে স্মরণীয় করে রাখতে এই দিনটি বেছে নেওয়া হয়েছে। প্রযুক্তি প্রদর্শনী। তো ২০২৬ সালের প্যারেডে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অর্জুন ট্যাঙ্ক, আকাশ মিসাইল সিস্টেম এবং নতুন অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার প্রদর্শন করা হয়েছে। প্রশ্ন কি হচ্ছে ২০২৬ সালে ভারতের কততম ভারতীয় সেনা দিবস অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয়েছে এবং মূল প্যারেডে কোন শহর অনুষ্ঠিত হয়েছে? এটির উত্তর হবে কি? বি, ৭৮তম। অবশ্যই মনে রাখবে ৭৮তম এবং পুনেতে পালন করা হয়েছে ১৫ই জানুয়ারি। আজকের স্ট্যাটিকে থাকছে ত্রিপুরা। ত্রিপুরা ২১শে জানুয়ারি ১৯৭২ সালে ফরমেশন হয় ক্যাপিটাল আগরতলা। চিফ মিনিস্টার কে? মানিক সাহা। গভর্নর ইন্দ্রেশ রেড্ডি। ন্যাশনাল পার্ক আছে ক্লাউডেড লেপার্ড বিশন বা রাজবাড়ি। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে তৃষ্ণা গোমতী। এগুলো কিন্তু পরীক্ষায় সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হয় তোমাদের সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তাহলে এগুলো কিন্তু বারবার রিভিশন করলে তবেই মনে রাখতে পারবে। তাই প্রতিদিন তোমাদের কিন্তু ক্লাসে একটা করে স্টেট তুলি এবং তোমাদের কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দিই এখানে কোন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা ন্যাশনাল পার্ক আছে সেগুলো কিন্তু বারবার রিভিশন হতে থাকবে। এক স্টেট যে স্টেটগুলো নিউজে আসবে সেগুলো কিন্তু রিভিশন হবে। তাই তোমরা ডেইলি কিন্তু আমার সঙ্গে বলবে বা তোমরা ডেইলি পড়বে যাতে তোমাদের নতুন করে বা আলাদা করে পড়তে না হয় এবং তোমাদের মনে রাখতে অবশ্যই সুবিধা হয়। তাহলে আজকে হোমওয়ার্ক তোমাদের যেটা কমেন্টে অবশ্যই জানাবে, কিন্তু তোমরা হোমওয়ার্কে অনেকেই উত্তর দিচ্ছ না। অবশ্যই জানাবে যে কাকে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে অভিহিত করা হয়। এর উত্তর কিন্তু জানাবে অবশ্যই। তো আজকের সেশন এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। নতুন আপডেট পাবে এবং নতুন সিলেবাস অনুযায়ী অবশ্যই ক্লাস পাবে। ধন্যবাদ।